আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। আমার মামা শ্বশুর গত পরশুদিন রাত্রে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দেখতে দেখতে দেখেন আজকে 2 দিন হয়ে গেল। মানে হিসাবে হয় আজকে 3 দিন। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন, মামা শ্বশুরের জন্য। আল্লাহ তাকে যেন জান্নাত দান করেন। অনেক ভালো মানুষ ছিল, প্রায় অনেক দিন যাবৎ সে বিছানায় ছিল। মানে হাঁটাচলা করতে পারতো না, কিন্তু উঠে বসাতো, খাওয়াতো, হ্যাঁ সবই করাতো, কিন্তু সেটা ওই যে শোয়া বসার ভেতরে। তো এরপরে সে সুন্দরভাবেই মারা গেল। তার মারা যাওয়ায় মানে ওইভাবে তার কষ্টও হয় নাই। তো কথা হচ্ছে, আমি তো যেহেতু ভিডিও তৈরি করি, দেখা যায় আমি বাইরে যাই, বাসায় আসি, এই জায়গায় ও জায়গায় যাই আমি আমার ক্যামেরা বন্দি করে ফেলি সাথে সাথে যেইটুক পারি। তো যেহেতু এটা একটা শোক সংবাদ, খারাপ সময়, দুঃসময়, কষ্টের সময়, সেই জন্য আমরা ওটা নিয়েই বিজি ছিলাম। তারপরেও যেহেতু সবসময় আমার হাতে মোবাইলটা থাকে, সবসময় এনি টাইম, আমি যাই দেখি একটু একটু ক্যাপচার করে রাখার চেষ্টা করি, স্মৃতি হিসাবে রাখলেও জানি রাখা হয়। তো মামা মারা গেছেন। মামা মারা যাওয়ার আগে বিকালে আমার হাজব্যান্ড খবর পেল যে মামা হসপিটালে মামাকে নিয়ে গেছে ভর্তি করাবে। আমার হাজব্যান্ড সাথে সাথে চলে গেছে, মামাকে বললো যে মামাকে হসপিটালে ভর্তি করাইতে, আমার অবস্থা খারাপ, আমি যাইতেছি, তুমিও আইসা পড়ো। তা সে আমাকে বলছে যে আমরা তো যে একটু ব্যস্ত থাকবো, ভর্তি টর্তি করাবো, তুমি মাগরিবের পর চলে এসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি তো মাগরিবের পর গেলাম। তারপরে যা যা হয়েছে, তারপরে কিভাবে সে মারা গেল, তো একটু একটু আমি ধারণ করেছি, ওভাবে করতেও পারিনি, হালকা পাতলা। আর সেটাই আমি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করব। আসলে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করার না, অ্যাকচুয়ালি যে আমাদের আত্মীয় স্বজন, যারা আমাদের সব আত্মীয় স্বজন, তারা অনেক দূরে দূরে থাকে। তারা খবর পাইছে অনেকে, কিছু যারা কাছের আত্মীয়, যারা আপন ভাই বোন, তারা হয়তো, এখন তো মোবাইলের যুগ, ভিডিও ক্যামেরায় সব কিছু দেখানো হয়। কিন্তু এমন এমন আত্মীয় স্বজনও আছেন যাদেরও মন চাইছে যে আরে যদি একটু দেখতে পারতাম, তো দেখতে তো পারে না। আর এখন যুগ হচ্ছে মোবাইলের যুগ, এখন ক্যামেরার যুগ, এখন সব কিছুই মানুষ ক্যামেরায় একটু বন্দি করে ফেলে। সেরকম করে আমিও হালকা পাতলা একটু একটু করে বন্দি করে রেখেছি। এটা ওই উদ্দেশ্যে রাখিনি যে আমি ব্লগ আকারে ছাড়বো বা কিছু, তা না। এটা শুধুমাত্র রেখেছি স্মৃতি হিসাবে থাকুক, না হয় মামা আমাদের সাথে। আর মেইন কথা ওইটাও না, মেইন কথা হচ্ছে কিছু আত্মীয় স্বজনও দেখলো একটু, এই আর কি। তো আর যেহেতু আমার ডেইলি দিনে আমি কী কী করি সব কিছু, হয়তো এটা যদি যেমন ভাইয়া যখন মারা গেছে তখন আমি নিজেই পাগলের মতো হয়ে গেছিলাম, আমাদের ফ্যামিলির সবাই, যার জন্য তখন তো আর এগুলো রেকর্ড করার মতো মানে ইয়া ছিল না। কিন্তু মামা শ্বশুর মারা গেছেন, মনে করেন আমার আমার হাজবেন্ডের মামা, আমরা সবসময় তাকে চোখে দেখছি। আমরা মারা গেছি, আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের মামা শ্বশুর, কিন্তু তার ফ্যামিলির যে কষ্ট হয়েছে সেইটা তো আর আমাদের হয়নি। সেটা হয়েছে তার ফ্যামিলি। তার মেয়ে পাগলের মতো হয়ে গেছিলো, ছেলে একদম এত অসুস্থ ছিল যা বলার মতো না। সেটা আমি ব্লগে একটু একটু করে বলেছি, দেখতে পারবেন, শুনতে পারবেন। তো যাই হোক, মামি এখনও কান্নাকাটি করতেছে। এইমাত্র আমি এসেছি মামার বাসার থেকে, এসে চিন্তা করলাম যে ব্লগটা ছেড়ে দিই, আজকেই ছেড়ে দিই। তো ব্লগ সহজে বুঝতে পারেন অনেকে, এই জন্য আগে ভাগে একটু কথা বলে নিলাম। এখন ব্লগটা দেখতে থাকেন আপনারা। মৃত্যুর পর মানুষের কখনো ফেরত আসে না, এটাই সব থেকে বড় কষ্ট। আর দুনিয়াতে অনেক ভালো মানুষ আছেন, তার ভিতরে এই মামা একজন অনেক ভালো মানুষ, অনেক। আমরা যখনই তার বাসায় যাইতাম আমাদেরকে এইভাবে বলতো যে দুপুরে মানে যদি ভাত খেয়েও যেতাম, জোর করে হইলেও 5টা ভাত খাওয়াতো টেবিলে। মানে সবসময় আমার নানার বাসা খাবার চলে, সবাই আসে যায় খায় দায় এরকমের। তখন বলতো মুক্তা, এই বৌরে ইয়া দাও, বৌরে ওই মাছটা দাও, ওইটা দাও, এরকম করে করে খাওয়াতো। ওই মাংস মাংস গরুর মাংস খুব পছন্দ করে মুক্তা, গরুর মাংস দাও, এরকম বলতো। তো ওই মানুষটা পৃথিবীতে নাই এখন। এখন এই অসুস্থ অবস্থায় যখন যাইতাম, যে মামার সাথে দেখা করতাম, আমার একটাই কথা ছিল, খাইছো? আর বলছি না, বাসা দিয়ে খাইয়ে আসছি না। মামিরে জোরে জোরে ডাক দিত, ওগো খাওয়াইয়া দাও, খাওয়াইয়া দাও, এরকম বলতো। সেইটা আর কেউ বলবে না।
এইটাই কষ্ট আসলে, মনের ভিতর অনেক কষ্ট। তারপরও সবাই বলে থাকতে হবে, পৃথিবীতে যে চলে যায় সে তো চলে যায়। আমার ভাইও ওইভাবে চলে গেছে, 4 বছর হয়ে গেছে ভাইয়া গেছে, মনে করি ভাইয়ারে, কিন্তু ওই দিন যে পাগলামি করেছিলাম সেটা তো আর এখন করি না। এভাবেই হয়ে যায়, মানুষ আস্তে আস্তে সহ্য হয়ে যায়, এই আর কি। মাগরিবের পরপরই আমি বাসার থেকে নেমে যাচ্ছি। আসেফ যাবে একটু নিচে হাঁটতে, হেঁটে আবার বাসা চলে আসবে। আর আমি আমার বান্ধবীকে কল দিয়ে বলছি যে আমার সাথে একটু মেডিকেলে যাবি, তো বস আচ্ছা ঠিক আছে। তো ও অলরেডি ওর বাসার থেকে এসে ওই যে সিএনবি পোলের উপরে থাকবে, ওখান থেকে আমি ওকে নিয়ে তারপর যাব। কারণ একা তো আমি কোথাও আসলে চলাফেরা করি না, কারণ আমি একা চলতেই পারি না, আমার ভয় লাগে বা আমার কেমন জানি লাগে। আর আসেফকে বলছিলাম যে আসেফ যাবে, বলে কি আম্মু আমি মেডিকেলে যেতে চাই না। চাবিটা সরাই ফেলাইও, দেখছো কারেন্টটা গেছে পর, আমার লিফট অটোমেটিক খুলে গেছে, দেখছো? এভাবে কারেন্ট গেলে কখনো প্যানিক হবে না, লিফট খুলে যায়। কিন্তু আমার আম্মু নিজেই প্যানিক হয়ে গেছিলো, আটকাই যাও। এ বাবা, তা তুমি উঠবা কেমনে বাসায় এখন? না আঙ্কেলটা বললো লিফট খুলে দেবে না আঙ্কেল, আর না আঙ্কেল নামাজে গেছে। তুমি করবা কি, আমি তোমাকে শোনারটা কথা বলি যে উঠবা না। কারেন্ট গেছে লিফটের মধ্যে, কারেন্ট গেছে, অসুবিধা হয় নাই, লিফটের আবার সিস্টেম আছে কারেন্ট। তো আমার বান্ধবীকে উঠালাম রিকশায়, এখন যাচ্ছি শেরেবাংলা মেডিকেল কলেজে। তো বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে একমাত্র চিকিৎসার মেইনিয়া, যেখানে সব ধরনের চিকিৎসা করা হয়। আর প্রাইভেট অনেক হসপিটাল আছেন, সেখানেও দেখা যায় অনেক কিছু থাকে না, মেশিনারি। যেটা মেডিকেল কলেজে যে চিকিৎসাটা পাওয়া যায়, অবশ্য সরকারি হলেও এখানে চিকিৎসা ভালো। এরপরে মামাকে মনে করে এখানে অনেকগুলো টেস্ট চলতেছে, এরপরে সব কিছু জানা যাবে। চলে আসছি বরিশাল মেডিকেল কলেজে, এখন যাব ভিতরে যাই দেখে আসি যে মামার কী অবস্থা। শেরেবাংলা মেডিকেল কলেজ কিন্তু অনেক বড় মেডিকেল হসপিটাল। মামাকে দেখে তারপরে আসার সময় বান্ধবীও গেছিলো, ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে তারপরে আমি বাসায় চলে এসেছি। এসে খাবার খেয়েছি, 9:30 একটু বেশি বাজে, 9:45 প্রায় বাজে। আমার খাবার খাওয়া শেষ, আসেফ আফিফু খেয়েছে। আসেফের আব্বু রাস্তায়, সে আবার একা একা আসতেছে, বলে যে আমি আসতেছি, তো খাবার রেডি করতেছি তার জন্য, যে আসলেই তাকেও খাবারটা দিয়ে দেবো। একটা দুঃখের সংবাদ, আমরা ভাত খাইয়া উঠছি জাস্ট, এর মধ্যেই কল দিছে যে মামারে দেখতে গেলাম না, মামা মারা গেছে। এখন আমরা যাইতেছি আগে মেডিকেল থেকে তো বাসায় যাইতে হবে। তো এখন বাজে 10:30। তো আমি আর আসেফ বাবু তো কান্নাকাটি করছে, মানে করছে খুব। আমরা এরকম করো না, পৃথিবীতে তো সবাই থাকে না, তাই না? সবাই চলে যায়, মামা কষ্ট পাইতেছিল অনেক। যাই আপনি দরজা লক করে চাবি সরাই ফেলাও, তুমি নিজের হাতে চাবিটা সরাই ফেলাও। যেতেছি, সবাই দোয়া করেন আমার মামার জন্য, আল্লাহ জানি তাদের জান্নাত দান করেন। অনেক ভালো মানুষ ছিল, সহজ সরল মানুষ ছিল, সে পৃথিবীতে নাই, পৃথিবী থেকে আজকে চলে গেছে, আল্লাহ জানি তারে জান্নাত দান করেন। আমরা যাই একটু মামাকে, তাও তো মামাকে দেখে আসছিলাম, বেশিক্ষণ হয় না, তখন একদম সুস্থ না, মানে ঘুমের মতো, অক্সিজেন চলতেছিল আর এরকম শ্বাস নিতেছিল, চোখ বন্ধ ছিল। আমি চিন্তাও করতে পারি না যে মামা পৃথিবী দিয়ে চলে যাবে এত তাড়াতাড়ি। শাশুড়ি বাবু বলতেছিল কন্ডিশন ভালো না, বলছে না 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 কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মন খারাপ করো না, আর কোনো করো, টেনশন করবা না, পৃথিবী দিয়ে চলে গেছে, আল্লাহ তার জান্নাত দান করবেন। পৃথিবীতে সবাই চলে যাবে, কেউই থাকবে না। রাস্তা দাঁড়িয়ে যায়, তার তাড়াতাড়ি যাওয়া যাবে, দেখতে গেলে দেরি হয়ে যাবে, দোকানপাটও সব বন্ধ হয়ে যাইতেছে, 11:30 প্রায় বাজে। গেট দিয়ে বাইরেও কত রুগী থাকে।
ব্যথা পায় না জানি। গাইতে আছে সবাইই ভালো লাগবে। এই প্রথম সবাইই লাগবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠছি আরও আধা ঘন্টা আগে। এখন আসের বাবু মনে হয় গোসল করতেছে, আমি একটু চা খাবো। চা বানাইছি, টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো। যাবো নানার বাসায়, মানে আমার নানা শ্বশুরের বাসায় যে। তারপরে আসেফ ঘুমায়, যেন আসেফের জন্য একটু নাস্তা বানিয়ে রেখে যাই। ওইটা তো খাইতে পারবে না, নয়তো কিছু। ওদিকে ওষুধ কীভাবে খাওয়াবো সেটা চিন্তা করতেছি। চা বানিয়ে রাখছি, চাটা ঢেকে রাখবো। আর কালকে এসে হাঁড়ি পাতিল টাতিল কিচ্ছু ওয়াশও করতে পারিনি। শরীরে মন সবই খারাপ ছিল। আসছি রাত্র 1:30টার সময় বাসায়। আইসা তো ঘুমাইতেও পারিনি। আর একটা 3টার দিকে ঘুমাইছি। সকাল 6টায় আবার আসেফের আব্বু চলে আসছে। আসেফের আব্বু আসার পরে সুতরাং আমার রুটি ভালো বানায় না গো। কি রুটি বানায়, শক্ত শক্ত চারা চারা করে ফেলে, ঠিক মতো সেকে না। যেটা হয়েছে সেটা বলতে আছে। উফ, এত মাথা ব্যথা আমার। এসি আর ফ্যান এত জোরে ঘুরছে, আর মাথার বাতাসটা সব এসির বাতাসটা আমার মাথায় এসে লাগছে। হ্যাঁ, তো এরকমের হয়েছে। ঘুমাইতে পারি নাই, মাথা ব্যথা। এখন প্যারাসিটামল খাবো, খাইয়া নানার বাসায় দৌড়াবো। বাজে 10:30, 10:30টার বেশি বাজে। কারণ মামাকে তো আসর জোহর বাদে করবে, দাফন করবে। তো ওই আমার মামা তো ননদ হচ্ছে 2 জন। একজন থাকে ঢাকাতে, আর একজন মামা মামির কাছেই ছিল সবসময়, ঠিক আছে। তো যে ঢাকা থাকে ও আসছে এই আর কি। আর কালকে মামার বাসায় মামার তো দেবর যে জাহিদ, ওর অবস্থা বেশি খারাপ হয়ে গেছিলো। ও মানে প্যানিক অ্যাটাক বলে না, এরকম হয়ে গেছিলো। মানে মামাকে নিয়ে ওই যখনই চিন্তা করতে রয়েছে, তারপর ওর খিচুনি উঠে গেছে বডিতে। ওর তো মানে হসপিটাল নেওয়ার মতো অবস্থা ছিল তোর। কিন্তু হসপিটালে কীভাবে নেবে, মানে ওইভাবে ঘরে বসে আস্তে আস্তে ট্রিটমেন্ট করে করে ওরা একটু ঠিক করছে। যাই হোক, একজন আসেফের আব্বু রাতে আর আসেও নাই, আসছে সকালবেলা। মামাকে তো সামনে শুয়ে রাখছে। খারাপ লাগে, খুব খারাপ লাগে। তারপর আবার দোয়া করি আল্লাহ ভালোই করে, যা করে। মামা অনেক কষ্ট পাইছে। কীরকম কষ্ট পাইছে, বিছানায় তো ছিল, হাঁটতে চলতে পারে নাই, কিচ্ছু পারে নাই। বিছানায় বিষয়ে মেয়ে খাওয়াইতো, সবসময় খাওয়াই দিত শর্মি। বাপের প্রতি যে মেয়েরা কতটা মানে এটা আসলে সব বাপেরা যদি পৃথিবীর বুঝতো যে ছেলেমেয়েরা আসলে বাপ মায়ের কতখানি ভালোবাসে। যদিও সব ছেলেমেয়ে ভালোবাসে না, কারণ বৃদ্ধাশ্রমও থাকতো না যদি সব ছেলেমেয়ে ভালোবাসতো। শর্মি, আমরা সবসময় শর্মির কথা বলি যে শর্মি, মামা মামির কাছ দিয়ে সোয়াব তো তুমি নিয়ে নিতে এসো সব। এরকমের এত করছে মা বাবার জন্য ওই একটা মেয়ে, অনেক করছে। ডিম কি শেষ আমাদের?
ডিমও তো নাই। আসবেন নাস্তা রেডি করে রেখে তারপরে মেডিসিন পাশে রাখবো, যদি সে বুঝিয়ে খাইতে পারে তো খাইবে, নয়তো কিনে খাওয়াবো। আমি নিজেও জানি না, যাইতেও হবে, না গেলেও তো হয় না। টোস্ট দিয়ে চা খাবো, খাইতেছে, ওর ভিজিয়ে রাখছিল দই দিয়ে ওটস খাইতেছে, আর একটা ইয়া খাইতেছে পানি, দারচিনি আর কি জানি ভিজানো একটা পানি। তাড়াতাড়ি এসো, দেখো রাখছো কোথায় জানি না। জলদি উঠে ও তখন জলদি উঠতো, অনেক জলদি উঠতো। চলো 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 চলো। চলে আসলাম বাসায়, একটু রেস্ট নেব, আসলে হয়রান হয়ে গেছি এই আর কি। তো এখন আবার যাব, আবার সন্ধ্যার দিকে আবার যাব, মনে করো মাগরিবের দিকে যাব। এখন একটু রেস্ট নেব, একটু চাটা খাবো তারপরে, কারণ আসলে আমি ঠিকমতো ঘুমাইতে পারি না, আমার চোখে অনেক ঘুম, ঘুমাইলে তো আজকে আর চলবে না, আবার যেতে হবে এখানে। হয় কি, সব মানুষ থাকলে তারা একটু শান্তি ফিল করে, তাদের মনের ভিতরে তো অনেক দুঃখ অনেক কষ্ট, এই জন্যই কাছে যাই, একটু থাকি। আর অনেক আত্মীয় স্বজন আসে, সবাইকে তো একটু কথা বলতে হয়, এই আর কি। আসিফের আব্বু ওখানেই আছে, আম্মাও আসবে মাগরিবের সময়, আমার আম্মা আসবে, আম্মা কল দিছিল, বলছে আমি বেইনের সাথে যেই দেখা করে আসবো না মাগরিবের পর পর। আম্মা নিজেই তো হাঁটতে চলতে পারে না, কত কষ্ট হয়। তারপরও যে আসবে, সাগর ছিল, সাগর যেদিন মারা গেছে সেখানে হসপিটালেও গেছিলো সাগর, ওইখান থেকে হসপিটাল ঢুকতে পারেনি, এর আগে আমরা লাস্ট নিয়ে চলে আসছি। পরে সাগর ওই বাসায় গেছিলো রাতে, পরে আবার জানাজার সময় আসছে, জানাজায় ছিল, মাটি দেওয়ার পর সাগর আবার বাসায় চলে গেছে। আমার বড় ভাইয়ের ছেলেও আসছিল, মাহিদ, ওরা ছিল সবাই, এই আর কি। আমি একটু খাবো, নানার বাসার থেকে ভাত খেয়ে আসছি, খাবার পাঠাইছে আমার আর এক মামা শ্বশুর, জাকির মামা খাবার পাঠাই দিয়েছিল দুপুরবেলা, লাউ চিংড়ি, গরুর মাংস আর বুটের ডাল মাংস দিয়া। তো একটু কোনো রকম খাইছি, কারণ আসলে খাওয়ার মতো ইচ্ছা ছিল না, পেটে ক্ষুধা আছে, এই জন্য এখন একটু বিস্কুট দিয়ে চা খাবো, 4:30 বাজে। তো ভাবছি বিস্কুট দিয়ে একটু চা খাই। আসিফের আব্বু ওখানেই আছে, আমি চলে আসছি আফিফকে নিয়ে, আফিফও গেছিলো ইয়াতে গোরস্থানে মাটি দেওয়ার, এখানে মানে জানাজা হয়েছে নানার বাসার সামনে একবার, গোরস্থানে মনে হয় একবার হয়েছে, 2বার। তারপরে যাই হোক, এখন মাটি তো দেওয়া তখন হয়েছে, সবাই আসছে। আসিফের আব্বু যখন আসছে, আফিফকে খাওয়া দিচ্ছি, আফিফ একটু খাইছে, আফিফও খাইতে চায় না, বলে না আম্মু খাবো না, বেশি অল্প করে খাও, যেহেতু সবাই সাথে খাও। খাইয়ে তারপরে আফিফকে নিয়ে বাসায় চলে আসছি, কারণ তখন এসে দেখে আসিফ নাস্তা খাইছে, আসিফের জন্য নাস্তা রেডি করে গেছিলাম। আসিফ নাস্তা খাইছে, এখন আসিফ চা খাইতেছে, আমি একটু চা বানাই নিলাম, দিয়েছি রাতেরটা, রাত এসে দেবো, ওষুধ কিনতে হইবে।
না, কিনে নিয়ে আসবো আসার সময়। তুমি যাও তাহলে আসিফের নিচে পাঠাই দাও। আমি ওই রুমেই যাবো, এরকম অফ করে ওই রুমেই যাবো নামাজ পড়তো। শোনো, হ্যাঁ, মাঝে মাঝে ফোন দেখো, ফোন চেক করে আমি কল দেবো, ফোনটা চেক করো। যাও, সাবধানে যেও। তুমি যাও, তোমার নাম ধরে উল্টাপাল্টা আছে আমার ইয়েতে। কি আসে? ডিজিট থাকে মনে হয় 10টা না, আমার তোমার নাম্বারে 13টা ডিজিট আছে। তো মোবাইল কিনলে ঠিক হয়ে যাবে না সব। তোমাকে দেখায়। যাবি নিস একটা? হুম, বাস। অফ করো ফোন। আচ্ছা ঠিক আছে, থাক এখন, তা তোমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে। আসছে আসিফের জন্য নাস্তার দুপুরের খাবার, একটু মাংস, একটু ডিম আর পরোটা। ভাত তো খাবেই না সে, সাউন্ড দিয়ে গান শুনতে আছে, কিছু বলার নাই। হ্যাঁ আয় ছেলে, খেতে আসো। শোনেও না, ডাক দিতে হবে, মাথায় নিতে পারে না। ওর যখন ওর কারো কেউ মারা যায় তখন আরও অসুস্থ হয়ে যায়। তাড়াতাড়ি আসো, বন্ধ করছে। তুমি গান শোনো কেন তো জোরে সাউন্ড দিয়ে? হুম, তো জোরে সাউন্ড দিয়ে কেন শোনো? এত সাউন্ড দিয়ে শোনে না। আসো, আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকলে কাজে লাগবে। খাবার খাও, খাবার খায়া পানি খাও। আমি পানি ঢালি, পানিও শেষ হয়ে গেছে, জগে পানি নেই। খাও আস্তে, গরম গরম, আস্তে আস্তে খাও পানি। হ্যাঁ সরি, দিছি, ছেড়ে খাও, পেটটা বইরে খাও। খায়া প্লেটটা ওয়াশ করে ফেলাইও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সাবধান থাকো। চা দিছি, চা খাইও, ঠিক আছে? ওকে। এইমাত্র খাবার খাইছে আসিফ, সন্ধ্যা প্রায় হয়ে আসছে। মাথা ব্যথা করে, একটা প্যানাডল খাইতে হবে মাথা ব্যথার। নাপাডল আছে না, প্যানাডল নাপাডল। আসলে খোলা থাকলে সামনেরটাই দাঁড়াইও। আস্তে আস্তে যাও, এটা খোলা আছে, এই পাশেরটা নাপা এক্সটার্নের মতো। মাথা ব্যথা করতেছে, এখান থেকে প্যারাসিটামল কিনলাম। তো নানার বাসায় যে খাবো, ওদিকে আসিফের আব্বু বারবার কল দিছে যে বিকালেই চলে আসো, সন্ধ্যা করো না, কারণ ওই আমার খালাতো দেবরের বউ আসছে, ওরা চলে যাবে, তো বলে একটু সময় ওদের সাথে থাকো। এরপর চলে আসছি নানার বাসায় আবার। এদিকে সোহেল ভাইও এখানে এসে কান্নাকাটি করতেছে আর কি, তার বাবার জন্য। তার বাবার বড় ছেলে সে, এই হয়েছে। তো তাকে আমি আবার সান্ত্বনা দিলাম যে কান্নাকাটি করো না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, দুঃখ করো না, এই আর কি। দুঃখ করে কি হবে বলো? তো ওর সাথে একটু কথা বলতেছিলাম এতক্ষণ, যার সাথে কথা বলছি, এই আর কি। বাসায় মানুষজন আরও আসছে, তো ভাবলাম ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো, যেহেতু এটা আমার কাজ, এই জন্য আমাকে তো আবার আসতে হবে।